জি স্যার, 11 জন জয়েন করেছে। হ্যাঁ, আমরা শুরু করে দিই। হ্যাঁ, সামনে যখন আরেকটা ব্যাচ ভর্তি হবে, ওনাদের যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে তখন পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। আমরা এর আগে কি করছিলাম, যে বায়োস্ফিয়ার জীবমণ্ডল সম্পর্কে, তাই না? আমরা এখন বলবো যে উদ্ভিদ এবং প্রাণীর যে বিন্যাসের নিয়ামক। হ্যাঁ, এই যে আমাদের যে জীবমণ্ডল, এখানে উদ্ভিদ এবং প্রাণী দুটাই আছে, তাই না? এই জীবমণ্ডলের বিন্যাসের ক্ষেত্রে কোন কোন নিয়ামক গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? কিছু কিছু নিয়ামক আছে যেগুলো উদ্ভিদ এবং প্রাণীর বিন্যাসের ক্ষেত্রে, অর্থাৎ কোন জায়গায় কোন ধরনের উদ্ভিদ হবে বা কোন ধরনের প্রাণী বসবাস করবে, সেটা কিসের উপর নির্ভর করে? সেখানকার ভৌগোলিক পরিবেশের উপর। তো এরকম কিছু নিয়ামক আছে, যেমন জলবায়ু সংক্রান্ত নিয়ামক আছে, কিছু মৃত্তিকা সংক্রান্ত নিয়ামক আছে, তারপরে আরো কিছু নিয়ামক আছে। আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। যে জলবায়ু সংক্রান্ত নিয়ামক কি কি? যেমন তাপমাত্রা, তাই না? এই তাপমাত্রার উপর নির্ভর করে যে কোন জায়গায় কোন ধরনের উদ্ভিদ জন্মাবে। যেমন মরু অঞ্চলের যে তাপমাত্রা, সেখানে কি জাতীয় উদ্ভিদ জন্মে? ক্যাকটাস, ঝোপ জাতীয়, ছোট ছোট, তাই না? আবার আমাদের হ্যাঁ, সুন্দরবনের একরকম এনভায়রনমেন্ট, পরিবেশ, সেখানকার মাটি একরকম স্রোতজ মাটি, তাই না? তারপর জলবায়ু নিয়ামক গুলোর মধ্যে আছে তাপ, আর্দ্রতা আছে, সূর্যের আলো আছে, বায়ুমণ্ডল আছে, কোথাও যদি আর্দ্রতা কম বেশি হয় সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সূর্যের আলো যেটা আছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাই না? জি। বায়ুমণ্ডল ও বায়ু প্রবাহ, এইগুলা পয়েন্ট গুলা দেখে বোঝা যায় যে কোনগুলা কি ধরনের উপাদান। বায়ুমণ্ডল, বায়ু প্রবাহ তো অ্যাটমসফিয়ার। আমরা জানি যে তাপমাত্রায় যদি আমরা বলি যে তাপমাত্রা কেন দরকার, কোন একটা জায়গায় উদ্ভিদের জীবন এবং বৃদ্ধির জন্য কিন্তু তাপমাত্রা বিশেষভাবে প্রয়োজন। একই সাথে তার বংশবৃদ্ধি, তার বৃদ্ধি, তার প্রসার, দুটার জন্য কিন্তু তাপমাত্রা প্রয়োজন। তাহলে প্রত্যেকটা উদ্ভিদ অঞ্চল যদি আমরা দেখি যে সেখানকার এক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ তাপমাত্রার জায়গায় এক এক ধরনের উদ্ভিদ জন্মে, বৃদ্ধি ঘটে এবং তার সম্প্রসারণ ঘটে। তার ফল কি ধরনের হবে, এগুলার উপর কিন্তু এই যে তাপমাত্রা একটা প্রভাব আছে। তাহলে যে কোনো উদ্ভিদ কোন নির্দিষ্ট তাপমাত্রায় সীমার মধ্যে কিন্তু বেঁচে থাকে। আমি যদি মরুভূমি, আমাদের এখানকার একটা গাছ যদি আমি মরুভূমি অঞ্চলে যদি নিয়ে যাই, তাহলে সে লাগাই, ওই গাছটা কি বাঁচবে ওখানে? না, ওখানে বাঁচবে না। আবার মরুভূমি কোন উদ্ভিদ যদি আমি এখানে নিয়ে আসা লাগাই, সেটাও কিন্তু এই জায়গায় হবে না। কারণ হলো সে ওই জায়গায়, মরুভূমির জায়গায় সে অভ্যস্ত। আর আমার এখানকার গাছ আমাদের এখানকার যে তাপমাত্রা সেটাতে সে অভ্যস্ত। তারপরে কি, যে আর্দ্রতা, আর্দ্রতা কি? পানি কতটুকু আছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, হ্যাঁ পরিমাণ, এটার উপর তারতম্যের উপর ভিত্তি করে কি হয়, কোন জায়গায় উদ্ভিদের বিন্যাসের ক্ষেত্রে এটা একটা প্রভাব বিস্তার করে। একই সাথে সূর্যের আলোটা কেন প্রয়োজন বেশি উদ্ভিদের জন্য? খাদ্য গ্রহণের জন্য। সূর্যের আলো না হলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ হবে না, পারবে না। আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে এই সূর্যের আলোটা সম্পৃক্ত। এই প্রক্রিয়া সূর্য কিন্তু সরাসরি, সূর্যের আলো যেটা সেটা সরাসরি সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এই সূর্যের আলোর উপর কি করে নির্ভর করে? উষ্ণতা, আর্দ্রতা, তাই না? ঋতুর যে বিন্যাস আমাদের, এইগুলো কিন্তু এই সূর্যের আলোর উপর অনেকটা নির্ভর করে।
এরপরে হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ একটা ফ্যাক্টর, তাই না? বায়ু প্রবাহ, বায়ু বাতাস আর কি, এয়ার, অক্সিজেন বা এয়ার যাই হোক। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কার্বন ডাই অক্সাইড এবং কি গ্রহণ করে, জলীয় বাষ্প গ্রহণ করে, এবং উদ্ভিদ হিসেবে কি ত্যাগ করে, অক্সিজেন, অক্সিজেন যেটা আমরা গ্রহণ করবো। গ্রহণ করে। আমরা দেখছি যে এই বায়ুমণ্ডলটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপরে যদি আসি আমরা কি, পানি। পানি আমরা তো সব জানি যে পানি ছাড়া কোনো কিছুই সম্ভব না, তাই না? তাহলে উদ্ভিদের বিন্যাসের নিয়ামক, যে জলবায়ু সংক্রান্ত যে নিয়ামকগুলো আছে, এগুলো প্রতিটাই মাত্রা কম বেশি, বাট প্রতিটাই এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? তারপরে হলো শুধু কি জলবায়ুর উপাদানগুলোই উদ্ভিদের জন্য বিন্যাসের জন্য যথেষ্ট না, মাটি একটা বড় ফ্যাক্টর। মাটি স্থ পানি, কারণ মাটির মধ্যে কিন্তু পানি থাকে। আমরা ওই যে আমরা পানি চক্র পড়ছিলাম না, যে পানির ডিস্ট্রিবিউশনটা পড়ছিলাম, যে পানি কোথায় কোথায় আছে, মনে আছে? এই মাটির ভিতরে যে পানি আছে সেটাও তোমরা পড়েছিলাম, তাই না? পানির স্তর। তারপরে হলো মাটিতে হিউমাস আছে, এগুলোর উপর নির্ভর করে, কারণ হিউমাস না থাকলে সেখানে কি হবে, মাটির হিউমাসটা কি ধারণা আছে? হিউমাস কি? না স্যার, আজকে স্যার প্রথম শুনলাম। হিউমাস হলো মাটিতে কি উদ্ভিদ কি হয়, জৈব উপাদানের পরিমাণ বৃদ্ধি করে, তাই না? মাটিতে উদ্ভিদ এবং প্রাণীর জীবদেহ প্রচার ফলে কি হয়, যে জৈব উপাদানের পরিমাণ মাটিতে বৃদ্ধি পায়। এই জৈব যখন উপাদান বৃদ্ধি পায় তখন কি হয়, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। হিউমাস কি এটাকে মিথেন গ্যাস? ইংলিশ ইংলিশ শব্দ হিউমাস। হ্যাঁ, হিউমাস ইংলিশ শব্দ। বাংলা যদি বলি যে আমরা জৈব উপাদান বলবো, জৈব উপাদান। বাংলায় বললে আমরা জৈব উপাদান বলবো, কারণ জৈব পদার্থ থেকেই একটা জীব এবং প্রাণীর মৃতদেহ থেকে যেহেতু এটি উৎপন্ন হয়, জৈব পরিমাণ বৃদ্ধি করে, ওই জন্য এটাকে জৈব পদার্থ বা হিউমাস বলে। তবে সাধারণত ভাবে আমরা হিউমাস নামে কিন্তু এটা বেশি ব্যবহার করি, তাই না? এরপরে মাটির বায়ু, মাটির তাপমাত্রা, এগুলো কিন্তু উদ্ভিদ এবং উদ্ভিদের বিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হলো ভূসংস্থানগত নিয়ামক, অর্থাৎ ভূমির উচ্চতা, ঢাল, বন্ধুরতা, তাই না? উচ্চতার উপর নির্ভর কিভাবে করে বলতে পারবেন? এক এক উচ্চতায় এক এক উদ্ভিদ, এক এক প্রাণীর বসবাস। হ্যাঁ, কারণ এক এক উচ্চতা, ভূমি থেকে এক এক ধরনের উচ্চতা, এক এক ধরনের উদ্ভিদ বা এক এক ধরনের প্রাণীর বসবাস। হ্যাঁ, উদ্ভিদের বিন্যাস, প্রাণীরা যেমন এক একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বসবাস আছে, ঠিক তেমনি একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উদ্ভিদের প্যাটার্নও কিন্তু পরিবর্তন আসে। তারপর হলো কি বন্ধুরতা। বন্ধুরতা বলতে কি বুঝি? সমতল, উঁচু নিচু, উঁচু নিচু, তাই না? এই উঁচু নিচু বন্ধুরতার জন্য কি হয়, আর্দ্রতা, তাপমাত্রা, সূর্যের আলো কম পড়ে, কম পড়ে, কিন্তু ঢালের যে অংশটা সূর্যের দিকে থাকে সেখানে তাপমাত্রাটা বেশি থাকে এবং আলোটা বেশি। পরিবেশ কিন্তু তাপমাত্রার যে পার্থক্য, সেটাও কিন্তু উদ্ভিদের বিন্যাসের ক্ষেত্রে একটা, মানে উদ্ভিদ আমরা সাধারণ চোখে যদি দেখি যে খুব সামান্য একটা বিষয়, কিন্তু এইটার পিছনে, এক একটা উদ্ভিদের পিছনে কতগুলা নিয়ামক কাজ করছে, তাই না? এই সবগুলা নিয়ামকের সম্মিলনে কিন্তু কোন জায়গায় কোন উদ্ভিদ জন্মাবে সেটি নির্ভর করে। তারপরে জৈব নিয়ামক, উদ্ভিদের প্রতিযোগিতাটা কি? অর্থাৎ উদ্ভিদের প্রতিযোগিতাটা কি? মানুষ প্রতিনিয়ত কিন্তু এই যে তার প্রয়োজনের তাগিদে উদ্ভিদের উপর বা বনভূমির উপর কি করে, প্রভাব বিস্তার করে, তাই না? অনেক সময় কেটে ফেলে, কিন্তু যদি কোনো অঞ্চলের উদ্ভিদ টিকে যায়, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ যদি কম থাকে, সেই জায়গায় কিন্তু উদ্ভিদের
যে টিকে থাকার লড়াই, সেটি কিন্তু ওই লড়াইয়ে তারা জিতে যায়, তাই না? যেমন সুন্দরবনের কথাই যদি বলি, সুন্দরবনকে কিন্তু আমরা একদিকে অনেক সময় ওখান থেকে গাছ কাটতে চাই, কিন্তু আমাদের আরেক দিক দিয়ে প্রশাসন সেটি বাধা দেয়, তাই না? বাধা দেয়। যে অনেকে হয়তো অনেক সময় গাছ কাটতে চায়, বনভূমি থেকে গাছ কাটতে চাই, ইয়ে করতে চায়, যার ফরেস্ট বনের সাথে সম্পৃক্ত যারা, সেটা কি করে যে না কাটতে না দেওয়ার জন্য তারা বাধা দেয়। তাহলে কি এইখানে একটা একটা অংশ চাচ্ছে যে কেটে ফেলতে, আর বনভূমি যেটা, উদ্ভিদ যেটা, সে চাচ্ছে টিকে থাকতে। মাঝখানে একটা মেডিয়েটর হিসেবে কাজ করছে একটা অংশ, তাই না, যারা ওটা বাধা দেয়। তাহলে এইরকম একটা প্রতিযোগিতামূলক অঞ্চলে যদি আমরা এই বাধাটা, মানুষের গাছ কাটাটা বন্ধ করে দিতে পারি, তাহলে গাছটা কি হলো, উদ্ভিদটা সেই জায়গায় টিকে গেল। তারপর হচ্ছে মাটির মধ্যে বিভিন্ন রকম জীবাণু আছে, পরজীবী উদ্ভিদ আছে, প্রাণী আছে, চারণশীল প্রাণী আছে, আছে। এই কতগুলা জৈব নিয়ামক, এই নিয়ামক গুলার মধ্যেও কিন্তু উদ্ভিদকে টিকে থাকতে হয়, এবং উদ্ভিদ বিন্যাসের ক্ষেত্রে এই জৈব নিয়ামক গুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? কোথাও চারণ ভূমি আছে, সেখানে কিন্তু যে মহিষ বা গরু যেটাই পালো, তারা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। কতগুলো কিছু গাছ ভেঙে ফেলে, কিছু ঘাস জাতীয় উদ্ভিদ খায়, তাই না? ঘাস খায়, বিভিন্ন রকম গাছ পাতা খায়। এরকম একটা প্রতিযোগিতার মধ্যে কিন্তু উদ্ভিদকে টিকে থাকতে হয়, তাই না? তাহলে আমরা উদ্ভিদ বিন্যাসের ক্ষেত্রে অনেকগুলা নিয়ম দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু প্রাণী বিন্যাসের ক্ষেত্রে ওই প্রায় কাছাকাছি ধরনের নিয়ামক গুলো আছে। তো প্রাণী বলতে কি আমরা জীব জগৎ যারা আছে, তাই না? বিভিন্ন জীব জগতের মানুষ, অন্যান্য কীট পতঙ্গ, প্রাণী, পশু পাখি যত কিছু আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কতগুলো নিয়ামক কাজ করে। এগুলো কিন্তু সেই ঠিক একই রকম। পার্থক্য কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর নিয়ামকের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নাই, তাই না? কারণ এক এক জায়গায় তাপমাত্রা, সূর্যের আলো পৌঁছানো, আর্দ্রতা, ভূপ্রকৃতি, এইগুলো কিন্তু এই জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে প্রাণী বিন্যাসের ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন পর্বতে যদি বলি, পাহাড় পর্বতে, সেই জায়গায় কিন্তু উদ্ভিদের, প্রাণীর এক ধরনের বিন্যাস, পর্বত এলাকায়, পাহাড় এলাকায়, সেখানে বিভিন্ন রকম প্রাণী আছে। চরম আর্দ্র অঞ্চলে মানুষ থাকতে পারে, তাপমাত্রা খুব বেশি হলে সেখানে মানুষের টিকে থাকা কঠিন। আবার তাপমাত্রা যদি একেবারে কম থাকে, 0 থেকে, যেমন মেরু অঞ্চলে, তাই না, সেখানে মানুষের বসবাস অসম্ভব প্রায় নাই। উত্তর দক্ষিণ মেরুতে, 2 মেরু যেহেতু বরফাচ্ছন্ন, তাপমাত্রা 0 থাকে, সেজন্য ওই জায়গায় কিন্তু মানুষের বসবাসের প্রায় অযোগ্য, তাই না? অন্যান্য প্রাণীও কিন্তু খুব বেশি সেই জায়গাটাতে না, অন্যান্য প্রাণী মানে বিভিন্ন রকম পশু পাখি, কীট পতঙ্গ, এগুলোও কিন্তু ওখানে টিকে থাকতে পারে না, তাই না? সাধারণত আমাদের কি হয় যে এই 0 থেকে তাপমাত্রার ক্ষেত্রে যদি বলি যে 0 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে বেশিরভাগ প্রাণী বেঁচে বসবে, কিন্তু 50-এর বেশি যদি হয়, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কিন্তু সেই জায়গায় প্রাণীর বসবাস করা খুব কষ্টসাধ্য হয়। আর সূর্যের আলোটা কেন দরকার? আমাদের যে খাদ্য উৎপাদন, তাই না, উদ্ভিদ প্রাণীর জন্য, সেটি এই সূর্যের আলোর উপর নির্ভর করে। একইভাবে উদ্ভিদ সংক্রান্ত নিয়ামক যেগুলো আছে প্রাণী বিন্যাসের ক্ষেত্রে, কারণ এক এক জায়গার উদ্ভিদ এক এক রকম যদি হয়, তাহলে সেই জায়গায় কিন্তু এক এক রকম প্রাণী বসবাস। সুন্দরবনে হরিণ যদি আমি এই গজারি বনে ছেড়ে দেই, হরিণ কি এই পরিবেশে খুব বেশি স্বাচ্ছন্দ্য? না, ওখানে টিকবে না। টিকবে না।
আমি বাঘকেও এখানে এনে ছেড়ে দিতে পারবো। তার মানে কি উদ্ভিদ সংক্রান্ত যে নিয়ামক গুলো আছে উদ্ভিদের অবস্থান সেটাও কিন্তু এই প্রাণী বিন্যাসের ক্ষেত্রে এক এক এলাকার উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী এক এক রকম প্রাণীর বসবাস হয়। পার্বত্য অঞ্চলে যেমন হাতির একটা পার্বত্য পাহাড়ি হাতি, তাই না? সেখানে একরকম পরিবেশ। পাহাড়ে সাপ সাপ টাপ সব বিভিন্ন রকম জিনিসপত্র প্রাণী বেশি থাকে, হিংস্র প্রাণী বেশি থাকে। বড় বড় যে অরণ্য গুলো আছে, বনভূমি আছে, সেখানে এক এক ধরনের বৈশিষ্ট্য অঞ্চলে এক এক ধরনের প্রাণী বসবাস করে। তাহলে আমরা দেখছি যে উদ্ভিদ এবং প্রাণী বিন্যাসের ক্ষেত্রে আবার উঁচু পর্বত অঞ্চলে মানুষের কোনো অস্তিত্বই নেই, তাই না? হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় যায় দুই একজন করে যায়, তাই না? কারণ সেখানে মানুষের বসবাস নেই, সেখানে বসবাসের পরিবেশ নাই, অনুকূল যে উপাদানগুলো আছে সেগুলো নেই। ঠিক আছে? তাহলে এই মোটামুটি এই জিনিসগুলো কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর বিন্যাসের ক্ষেত্রে। তারপর জৈবিক উপাদান। জৈবিক উপাদান কি কি? এই যে খাদ্যের প্রকৃতি, গভীর বনভূমি, প্রতিদ্বন্দ্বী যে প্রাণীগুলো আছে, খাদ্য শৃঙ্খল, প্রাণী দৈহিক গঠন, এগুলো কিন্তু প্রাণী বিন্যাসের ক্ষেত্রে। খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলটা কি বলতে পারবেন? অন্য প্রাণী বা অন্য জাতীয় জিনিস খায়, খাদ্যের একটা চক্র স্যার। খাদ্যের হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ওখানে প্রভাব বিস্তার করে। স্যার আমরা যে ফুড ওয়েব করছিলাম ওইটা নাকি স্যার? স্যার উৎপাদক থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত প্রতিটা ধাপে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এভাবে চেইন অনুযায়ী যাবে। জি, একটু বলেন, কি যেন বলতেছিলেন? স্যার ওই যে ফুড ওয়েব যে স্যার আছে, মানে একটা একটার সাথে জড়িত। একটা একটার সাথে সিঙ্গল খাদ্যেরও চেইন আছে, তাই না? মানে পানি জি, স্যার। একটার সাথে একটা লিঙ্ক, একইভাবে খাদ্য চক্রটা একটা চেইন থাকে, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তাহলে এই সকল যে উপাদানগুলো আছে, এগুলো কি করতেছে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর বিন্যাসের ক্ষেত্রে কিন্তু প্রায় কাছাকাছি রকম উপাদান, তাই না? জি স্যার। কিন্তু আমাদের এক একটা নেচার একটু আলাদা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের উদ্ভিদ এবং প্রাণী বিন্যাসের নিয়ামক। ঠিক আছে? তার ইংলিশটা পাবো তো? হ্যাঁ, ইংলিশটা পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু 2-3-4 মিনিট আপনাদের নিজেদের মধ্যে আলাপ করেন। আমি একটু প্লেট টেকটনিক প্লেটের জন্য ভূমিকম্প হয়, যে প্লেট গুলো আছে সেই প্লেট গুলোর মুভমেন্টের জি, ভূমিকম্প হয়। আর এটা হলো কন্টিনেন্টাল ড্রিফট আছে, নাম শুনেছি, এই ডিটেইলসটা জানি না। আচ্ছা, আমরা একটু আলোচনা করি যে 1912 সালে আলফ্রেড ওয়েগনার নামক একজন বিজ্ঞানী, আবহাওয়াবিদ, উনি এই তত্ত্বটা দিয়েছেন। তিনি বলছেন যে বর্তমানে কি হয় যে মহাদেশ যেগুলো আছে সেগুলো তো স্থির বলে মনে হয়, তাই না? এগুলো তো উনি বলছেন যে এগুলো স্থির বলে মনে হয়, অর্থাৎ এখন তো স্থিতিশীল অবস্থায় আছে। একটা সময় এই ভূ আলোড়ন বা প্লেট টেকটনিকের কারণে এই পর্বতগুলো সৃষ্টি হয়েছে, তাই না? এগুলো এর আগে কি ছিল, যে সাগর মহাসাগর ইত্যাদি ইত্যাদি ছিল। কন্টিনেন্টাল 1912 সালে এই তত্ত্বটা দিয়েছেন, কন্টিনেন্টাল ডিপ থিওরি, যেটাকে আমরা বলছি যে মহীসঞ্চরণ তত্ত্ব। মহাদেশ, উনি বলছেন যে পার্মিয়ান যুগে মহাদেশের যে ভূখণ্ডগুলো ছিল সেগুলো কি মিলিতভাবে একক ভূখণ্ড রূপে দক্ষিণ গোলার্ধে অবস্থান করতো। ওনার তত্ত্ব উনি বলছেন। তিনি এইটার নাম দিয়েছিলেন যে প্যানজিয়া, যার অর্থ সমগ্র ভূখণ্ড। অর্থাৎ এখন যেমন মহাদেশগুলো এক একটা ভাগ হয়ে আছে, তাই না? এক একটা এক এক ভাবে আছে, কোনটা খণ্ড বিখণ্ড হয়েছে,
খন্ড বিখণ্ড মানে যেমন ওশেনিয়া মহাদেশ যেটা, অস্ট্রেলিয়া মহাদেশ যেটা, সেটা এক জায়গায় আছে তাই না, একেবারে সমুদ্র বেষ্টিত তাই না। উনি বলছেন যে এটা একসময় একত্রে ছিল। এই সময় কি বলছে যে দক্ষিণ মেরু 45 ডিগ্রি পূর্বে পূর্ব দ্রাঘিমা রেখা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার সংযোগ স্থানে অবস্থান করত। এই সময়টা দক্ষিণ মেরু কথায় বলতে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 50 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমা রেখা দক্ষিণ অক্ষরেখার সংযোগ স্থানে অবস্থান করত। একক ভূখণ্ডের উত্তরে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া দ্বারা গঠিত অংশকে লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড নামে পরিচিত ছিল। এই তিনটা মহাদেশ একসাথে তখন কি নামে ছিল? লরেশিয়া। এবং এখন যেমন আমরা এশিয়াকে একসাথে কি বলি? ইউরেশিয়া। হ্যাঁ, তখন এটাকে বলতো উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশকে এটি একসাথে ছিল। এটিকে উনি বলছে যে লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড নামে পরিচিত ছিল। আর পেঙ্গিয়াটা হচ্ছে যে সমগ্র যে বর্তমান যে মহাদেশ আছে 7টি, এই 7টি মহাদেশই তখন একসাথে ছিল উনি বলছেন, ঠিক আছে। পেঙ্গিয়ার দক্ষিণে কি? দক্ষিণ আমেরিকা, দক্ষিণ অংশটা এই যে একসাথে বলছেন, এটা দক্ষিণে ছিল দক্ষিণ আমেরিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা দ্বারা গঠিত অংশ, যেটি গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত। গন্ডোয়ানা ল্যান্ড নাম শুনেছেন তো বোধহয়? এটা জি, নাম শুনছি স্যার। দিনাজপুর জেলার বই পড়বেন নাম তার মধ্যে পেয়েছিলাম। হ্যাঁ, এই ইন্টারেস্টিং এটা। হ্যাঁ, গন্ডোয়ানা ল্যান্ড, লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড এর মধ্যবর্তী অগভীর সামুদ্রিক অংশকে টেথিস বলা হয়, অর্থাৎ যেখানে এখন হিমালয় পর্বত। আর এই যে পেনজিয়ার চারপাশে যে জলভাগ ছিল, এখন যে মহাসাগর গুলো বলি, এটাকে উনি বলছিল যে এই বিশালকে প্যানথালাসা বলে। এই তত্ত্বের মূল ভিত্তি যেটা আর কি। তার মধ্যে কি মেসোজোইক যুগের শুরুতে পেনজিয়া ভেঙে কি হয়? বিভিন্ন দিকে সঞ্চারিত হতে থাকে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত এবং আটলান্টিক মহাসাগর সৃষ্টি, অর্থাৎ এই যে সাগর মহাসাগর যেগুলো বলি, তারপরে আমাদের যে পাহাড় পর্বত বলি, মহাদেশগুলো বলি, এইগুলার সৃষ্টি কিভাবে হচ্ছে? এই জায়গাটাতে বলছে যে দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত এবং আটলান্টিক মহাসাগর সৃষ্টি করে। এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকা দিকে, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা কোন দিকে সঞ্চিত হয়? উত্তর দিকে। আর উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে, তাই না? জি। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে, এবং তো ওই জায়গাটা কি হয়? আটলান্টিক মহাসাগর সৃষ্টি। আর এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই তিনটা কি বলছে? উত্তর দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ এই তিনটা মহাদেশ উত্তর দিকে সঞ্চিত হয় এবং অস্ট্রেলিয়া পূর্ব দিকে। অস্ট্রেলিয়া কিন্তু পূর্ব দিকে আছে, তাই না? এশিয়া, ইউরোপ এবং ভারত মহাসাগর তখন কি বলছে যে এইখানে, তখন এই জায়গাটাতে কি হয়? ভারত মহাসাগর সৃষ্টি করে। এই সময় অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরু অঞ্চল থেকে দক্ষিণ মেরু অঞ্চলে অ্যান্টার্কটিকা থেকে যায়, অ্যান্টার্কটিকা কিন্তু সরে আসে না। সঞ্চালনের পর অবশিষ্ট জলভাগ বা প্যানথালাসা প্রশান্ত মহাসাগর রূপে অবস্থান করে। অর্থাৎ কিভাবে এই সাগর মহাসাগর গুলো সৃষ্টি হলো, তাই না? কিভাবে কোন মহাদেশ গুলো ভেঙে আলাদা আলাদা হলো, সেটাই এই তত্ত্বে ব্যাখ্যা করছে। তাহলে তত্ত্বের মূল বক্তব্যটা বোঝা গেছে? স্যার, কারো বুঝতে অসুবিধা আছে এই পর্যন্ত? স্যার এই তথ্যটা এখনকার আবহাওয়াবিদরা, এইটার আলোচনা সমালোচনা দুইটাই আছে। এই তথ্যটা কি এখনকার হ্যাঁ বলেন। প্রতিটা তত্ত্বের যতগুলো তত্ত্ব আছে, প্রত্যেকটা তত্ত্বেরই সমালোচনা আছে। আপনি প্লেট টেকটনিক থিওরি বলেন, যত রকম তত্ত্ব আছে, কারণ একটা অংশ মানে যে তত্ত্বটা দেয় ওই তত্ত্বের ভিতরে কনফিউশন। ধরেন আপনি একটা কোন বক্তব্য দিলেন কোন জায়গায়, আপনার পক্ষে বিপক্ষে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা থাকবে স্যার। ক্রিয়া প্রতিক্রিয়া। আমার একটা অভিজ্ঞতা বলি। একটা কনফারেন্সে খুব মানে পণ্ডিত একজন প্রফেসর, ওনার প্রেজেন্টেশন ছিল। তো আমার তো অনেক বেশ কয়েক বছর আগে, তখন আমি শুধু জয়েন করছি ইউনিভার্সিটিতে। তখন মনে হলো যে ওনার এখানে আর কি মানুষ আলোচনা করবে, উনি যত কিছু জানে, ঠিক আছে, পণ্ডিত, আর এখানে তো সেমিনার দিকে কোনো আলোচনার সুযোগই নেই। কিন্তু উনি ওনার সেমিনার বক্তব্য উপস্থাপনের পর এত বেশি আলোচনা হলো, সমালোচনা হলো, মানে সমালোচনা বলতে ব্যাখ্যা চাইলো যে এইটা কেন হইলো, কিভাবে হইলো। আমি তো অবাক হয়ে গেলাম যে কি বলে, এই মানুষের সেমিনারে এত কথা বলে মানুষ।
উনি ওনার জায়গায় ভ্যালিড, ওনাকে ব্যাখ্যা করতে হচ্ছে কেন হলো, ঠিক একইভাবে যাকে সবাই তো একমত হবে না, কেউ সমালোচনা করবে। এখন ঢাকা শহরের জনসংখ্যা এখন আমি যদি নেগেটিভ অর্থে বলি এত বেশি কেন, তাই না? নেগেটিভ অর্থ যদি বলতে পারি, আমি পজিটিভলি বলতে পারি, পজিটিভলি বলতে পারি যে এখানে মানুষের কর্মসংস্থান হয় সেজন্য আসছে মানুষ, এতে করে কি হয় মানুষ তার জীবন জীবিকার তাগিদে জীবনের যে চাহিদাগুলো সেগুলো মেটাতে পারছে, তাই না? এটা যদি আমি পজিটিভলি বলি, তাই না? জি। আবার কিন্তু একটা পয়েন্ট তো শুনি যে ভালো রিসার্চ বা প্রেজেন্টেশন নাকি সেইটা যেটায় অনেক আলোচনা হয়, হ্যাঁ এটা নাকি একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা একটা ক্রাইটেরিয়া। আমার কাছে তো মনে হয়েছিল যে এত পণ্ডিত ব্যক্তি তো ওনার সেমিনারে কি আলোচনা করবে, ওনার বক্তব্যের মধ্যে তো বিষয় থাকতে পারে না। তখন তো এখনকার মতো আর ম্যাচুরিটি ছিল না, আর মনে হয়েছে যে না এত পণ্ডিত, জানি যে এই স্যারের কোনো কিছুই তো সবাই সম্মান করে, এবং উনি যে যারা সমালোচনা করছে আলোচনা করছে ভ্যালিড জায়গায় করছে, মানে যাতে করে ওই জায়গার গ্যাপটুকু পূরণ হয়। ঠিক। স্যার, এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এটা কি লেটেস্ট কোনো ডেভেলপমেন্ট আরো হয়েছে? না, এটার লেটেস্ট ডেভেলপমেন্ট মানে এটাই মোটামুটি এই মহাদেশীয় যে থিওরি গুলো আছে এগুলোর মধ্যে মোটামুটি এটা গ্রহণযোগ্য আর কি। মানে এগুলো তো কয়েক লক্ষ বছর আগে ঘটনা বছর, এটা তো অনুমান নেই, এগুলো তো আসলে বাস্তবে কিছুই নাই। আপনি কি আপনার এক প্রজন্ম আগে বা দুই প্রজন্ম আগে কি ছিল বলতে পারবেন? এক প্রজন্মটা বলতে পারবেন, কারণ ওটা গল্প শুনছেন, তাই না? কিন্তু এটা যে বল, এটা কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, তাই না? কোনো ওই যে ধারণা করে যে এভাবে এভাবে হয়েছে। এখন আপনি 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ বছর আগের ঘটনা কি প্রমাণ করতে পারবেন? এটা তারা বিভিন্ন রকম স্যাম্পল বিবেচনা করে তাদের ধরেন যে হ্যাঁ, তারা বিভিন্ন রকম স্যাম্পল বিবেচনা করে একটা ধারণা জায়গায় হ্যাঁ পর্বত রয়েছে, যেমন হিমালয় পর্বত, আল্পস পর্বত, রকি পর্বত, এই বড় বড় যে পর্বত সব কিন্তু এই গঠিত হয়েছে, এগুলো সমুদ্র ছিল আসলে। সমুদ্র ছিল। এই যে টেথিস যেটা বললেন আপনি, এই যে টেথিস তারপরে বলছে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় বাধা পেয়ে কি হয়েছে, ওই যে রকি এবং আন্দিজ পর্বতমালা গঠন করে, ঠিক আছে? যেটা এখনই বললাম, ওই বাধা পেয়ে যখন সঞ্চারিত হচ্ছিল তখন বাধা পেয়ে কি হচ্ছে, সেখানটাতে আন্দিজ এবং রকি পর্বত হচ্ছে। ইউরোপ আফ্রিকার কাছাকাছি চলে আসে আল্পস পর্বত, উপদ্বীপীয় ভারত এবং এশিয়ার কাছে চলে আসে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। মানে এই যে মুভমেন্টের কারণে, এগুলো কিন্তু মুভমেন্টের কারণে। এই যে এক একটা সভ্যতা ধ্বংস হয় কিভাবে, সভ্যতা যখন প্রতিটা সভ্যতা ধ্বংসের পিছনে কারণ হলো সভ্যতাটা তার উন্নতির চরম শিখরে যখন যায় তারপরে কিন্তু তার পতন হয়। আমাদের এই সভ্যতারও পতন হবে যখন এই সভ্যতাটা উন্নতির চরম শিখরে যাবে, তখন আবার ওই যে 2-4 জন মানুষ বনে বাজারে বিভিন্ন জায়গায় বেঁচে থাকবে, এরা তখন আবার নতুন করে সবকিছু শুরু করবে। এটা কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মতো হইলো না কিছুটা থিওরিটা? হ্যালো, হ্যাঁ ভালো আছেন? এর কারণ কি? বৈষম্যমূলক অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল যেটা, এটা বলছে যে বৈষম্যমূলক বলের কারণে, অভিকর্ষ বলের কারণে এই মহাদেশগুলোর এই সঞ্চালন আছে, এক একটা এক এক দিকে গেছে। তারপরে কি জোয়ারি বল মানে কি, চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্রের জোয়ারে, এছাড়া পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এই দুটি বলের মিলিত প্রভাবে সমুদ্র মহাদেশগুলোর উপর বল প্রয়োগ করে। উনি বলছে যে এই যে চন্দ্র সূর্যের আকর্ষণে যে জোয়ার ভাটা হয়, হ্যাঁ, সমুদ্রে যে জোয়ার হয় এগুলো মহাদেশগুলোর উপর একটা চাপ প্রয়োগ করে, ফলে মহাদেশগুলো পশ্চিম দিকে সঞ্চারিত হয়, মানে পশ্চিম দিকে বেড়ে যায়। আরেকটা কি বলছে যে মহিষ সঞ্চালনের তৃতীয় শক্তি কি হিসেবে, সেটার মধ্যে মহাদেশগুলি আবর্তন অক্ষ সমগ্র পৃথিবীর আবর্তন অক্ষের থেকে আলাদা,
ফলে মহাদেশগুলি শুধু পশ্চিম দিকে নয়, নিরক্ষীয় অঞ্চলের দিকেও সঞ্চারিত। এই তিনটা কারণ উনি বলছে যে এই তিনটা কারণে এই ধরনের হয়। জি স্যার। মহাদেশগুলোর যে মুভমেন্ট গুলো এই তিনটা কারণে। হ্যাঁ, এখন তত্ত্বের সমালোচনা প্রদর্শিত বল, এই যে বলছে যে বলটার কথা বলছে, প্রয়োজনীয় বল ওয়াগনার প্রদর্শিত জোয়ারি বল থেকে 1000 গুণ বেশি হওয়া প্রয়োজন। এই বিভিন্ন ভূতত্ত্ববিদ, আবহাওয়াবিদ এরা এইগুলা এই সমালোচনা যে পদার্থ উনি যে বলটার কথা বলছে সে বলটা সম্পর্কে ওনারা দ্বিমত পোষণ করছে যে এটা আরো 1000 গুণ বেশি হওয়া উচিত। হ্যাঁ, তারপর বলছে কি বৈষম্যমূলক অভিকর্ষ বলের প্রভাবই যদি হয় তাহলে মহাদেশগুলো নিরক্ষীয় অঞ্চলে একদেশী বহন হওয়ার কথা, মানে নিরক্ষীয় অঞ্চলে একেবারে সবগুলো যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয়নি। এটা একটা সমালোচনা বলছে। জিগসফিট প্রসঙ্গ, জিগসফিট একটা টার্ম ব্যবহার করছে যে আপাত দৃষ্টিতে আটলান্টিক মহাসাগরের বিপরীত তার তীর যতটা নিখুঁত মনে হয় প্রকৃতপক্ষে মহাদেশের প্রান্তভাগে যথেষ্ট বিকৃতি ঘটিয়ে এই জোর দেওয়া সম্ভব। অনেকের মতে এই জোর দেওয়ার প্রসঙ্গে ওয়াগনার অযথা অধিক গুরুত্ব দিয়ে কথা বলেছেন। অর্থাৎ ওয়াগনার যে বলেছেন যে প্রান্তরের প্রশান্ত মহাসাগরের আটলান্টিক মহাসাগরের বিপরীত দিকটি যতটা নিখুঁত মনে হয় প্রকৃতপক্ষে মহাদেশের প্রান্তভাগে যথেষ্ট বিকৃতি ঘটে, অর্থাৎ বিকৃতি ঘটায় যদি জোর দেওয়া সম্ভব হয়। অনেকের মতে এই জোর দেওয়ার প্রসঙ্গটি ওয়াগনার, এই যে ওয়াগনার যে জোর দিয়ে কথা বলছেন এইটা বলছে যে এটা উনি এই বিষয়টার উপর খুব বেশি গুরুত্ব দিয়েছেন। একটা অংশ মনে হচ্ছে এই অংশটার উপর গুরুত্ব না দিলেই চলতো, তাই না? পর্বত গঠন সংক্রান্ত ওয়াগনারের মতে আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সীমার উপর দিকে সঞ্চারিত হওয়ার সময় বাধা পেয়ে রকি আন্তিস পর্বতের সৃষ্টি হয়েছে। ইউলিশ নামক একজন বলছে যে শিয়াল থেকে সীমার দৃঢ়তা বেশি, এই কারণে রকি আন্তিস পর্বত গঠন নিয়ে তিনি প্রশ্ন করেন। ইউলিশ নামক একজন বিজ্ঞানী, হ্যাঁ, উনি বলছে যে শিয়াল ওই যে সিলিকন এবং অ্যালুমিনিয়াম থেকে সীমার দৃঢ়তা বেশি, অর্থাৎ সিলিকন অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, হ্যাঁ ম্যাগনেসিয়ামের দৃঢ়তা বেশি, এই কারণে রকি আন্তিস পর্বত গঠন নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। মানে এগুলো হলো সমালোচনা তত্ত্বের প্রদর্শিত দিক এবং সময়। এবং এই যে ওয়াগনার যে মহাদেশগুলো এক এক দিকের কথা বলছেন এটা সম্পর্কেও সমালোচনা করছে যে না, দিকগুলো এরকম হওয়ার কথা না। ওয়াগনার ধারণা অনুযায়ী সরল উত্তর ও পশ্চিম দিকে মহাদেশ সঞ্চালন সমর্থন অনেকেই করে না। হ্যাঁ, এই ক্ষেত্রে ওয়াগনার যে মতামত দিয়েছে তার চেয়ে গিলবার্ট নামক আরেকজন বিজ্ঞানী উনি যে মত দিয়েছে তারটা অধিক গ্রহণযোগ্য। অর্থাৎ ওয়াগনারের তত্ত্বের এই সমালোচনা যে করছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে আরেকজন বিজ্ঞানীর গিলবার্ট গবেষণার ফলাফল থেকে। জীবাশ্মের বিস্তৃতি এটাও একটা ফ্যাক্টর। জীবাশ্মটা কি কথায় কথায় লেগ নামক একজন বিজ্ঞানী উনি বলছে যে দক্ষিণ ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া ছাড়াও উত্তর কাশ্মীর, উত্তর পশ্চিম আফগানিস্তান, সাইবেরিয়া এবং পাকিস্তানে ব্লসপটেরিসের জীবাশ্ম পাওয়া গেছে, অর্থাৎ জীবাশ্ম পাওয়া গেছে। হ্যাঁ, এইটা ওয়াগনারের তত্ত্বে নাই জীবাশ্মের কথা। সূচনার সময় সংক্রান্ত জটিলতা, কখন সূচনা হয়েছে এটা সম্পর্কে সমালোচনা করছে। পলল সঞ্চয় সংক্রান্ত বিষয় ওয়াগনার যেটা বলছে, ইনি অনেকে মনে করেন যে পলল স্তর সম্পর্কে যুক্তি দিয়ে ওয়াগনার তার তত্ত্বকে অনেক লঘু, মানে কি হালকা করে ফেলছেন, তাই না? যে পলল স্তর যে সঞ্চয়, যেমন আমরা হিমালয় পর্বতের গঠন যখন বলি তখন কিন্তু আমরা বলি যে এখানে স্তরে স্তরে সঞ্চয়ের কারণে যে সমুদ্রের নিচে যে পলিটা ছিল সেটি স্তরে স্তরে সজ্জিত হয়েছে। ওই জন্য হিমালয়ের পর্বতটা যখন দেখানো হয় ছবিটা, ওটা ভাস দেখানো হয় না, ভাস পর্বত লেয়ার আছে, লেয়ার দেখানো হয়। কিন্তু অনেকে এই তত্ত্বটাকে যে বলছেন যে উনি এই জিনিসটা দেখে তত্ত্বটার গুরুত্বটা হালকা করে ফেলছেন। এই মেরু ভ্রমণ সংক্রান্ত অনেক বিষয় অনেক ভূপদার্থ জিওলজিস্ট যারা আছে, পদার্থবিদ, জিওফিজিস্ট, ওনারা এটা জেনে নিতে পারেননি। তার মানে ওনার যে তত্ত্ব আছে এই তত্ত্বটার বেশ কিছু সমালোচনা আছে, প্রতিটা তত্ত্বেরই সমালোচনা আছে। সুতরাং এই তত্ত্বটার ভিতরে যতটুকু গ্রহণযোগ্যতা থাকে সেটাই তত্ত্বটার ভিত্তিটা তত মজবুত করে, তাই না? তবে এই গঠন সংক্রান্ত পর্বত বা মহাদেশগুলো গঠন সংক্রান্ত ওয়াগনারের এই যে কন্টিনেন্টাল ড্রিফটটা মোটামুটি গ্রহণযোগ্য একটা তত্ত্ব। ঠিক আছে, আমাদের এই তত্ত্বটা বাকি ছিল, আমরা প্লেট টেকটনিক তত্ত্ব দুইটা পড়ছিলাম। এখন একটা জিনিস আপনারা সব খেয়াল করবেন সব সময়, যে কোনো প্রশ্নের সাথে আপনার দুর্যোগের একটা লিঙ্ক থাকতে পারে। হ্যাঁ, যেমন স্যার
জি স্যার। ভূমিকম্প সম্পর্কে আলোচনা করছি। ভূমিকম্প তো একটা দুর্যোগ, তাই না? জি স্যার। ভূমিকম্পের ফলে কি ধরনের এই ধরনের একটা দুর্যোগ যদি ঘটে তখন কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে? জাস্ট কথা জি স্যার। জি স্যার, কোশ্চেন একটার সাথে আপনারা প্রতিটা যদি কোনো প্রশ্নের সাথে দুর্যোগের সাথে লিঙ্ক করা থাকে, ঠিক আছে? যেমন আমরা নদীর পড়ছি, তাই না? নদীর ফলে ভূমিরূপ গঠন হয়। তারপর অ্যাটমসফিয়ারের লেয়ার গুলো পড়ছি, তাই না? অ্যাটমসফিয়ারের যে লেয়ার গুলো পড়ছি, এই লেয়ার গুলোর ভিতরে ওজোন স্তর নামে একটা জিনিস পড়ছি আমরা, তাই না? জি। তো এই ধরেন যে আসলো যে এই যদি ওজোন স্তরটা যদি ফুটো হয়ে যায় তাহলে কি হবে? এটা তো একটা দুর্যোগ তখন। জি। এই ধরনের দুর্যোগে তখন করণীয় কি, বা এই দুর্যোগটা রুখতে আমাদের কি করা উচিত? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটা তো একটা দুর্যোগ। আমরা আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ পড়ছি, পড়ছি। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত যদি হয় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত জনিত দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় কি? ধরেন, কারণ আমাদের এই কোর্সটা কিন্তু ডিজাস্টার এন্ড জিওগ্রাফি এন্ড ডিজাস্টার। জিওগ্রাফি এন্ড ডিজাস্টার। সুতরাং জিওগ্রাফির এই প্রতিটা ফ্যাক্টরের সাথে কিন্তু ডিজাস্টার রিলেটেড। ওই জন্য এটা জিওগ্রাফি এন্ড ডিজাস্টার এই কোর্সটা দেখা হয়েছে, ঠিক আছে? যদি এরকম কোনটা লিঙ্ক আপ থাকে তাহলে সেটা লিঙ্কটা করতে পারবেন না? চেষ্টা করবো স্যার। যেমন যে দুই তিনটা উদাহরণ বললাম, এই প্যাটার্নেই প্রশ্নগুলো আসতে পারে। কোন প্রশ্ন এই প্যাটার্নেই আসতে পারে। হ্যাঁ, মানে দুর্যোগের সাথে কিছুটা কোন প্রশ্নের লিঙ্ক থাকবে। ক্লিয়ার? পরীক্ষা শেষ হওয়ার পর স্যার রেজাল্ট কতদিন পর হবে? আমাদের তো আবার নতুন ভর্তি হওয়ার একটা ভর্তি হয়ে যাবে, রেজাল্ট কখন হবে? তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 2 বছরে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য। জি স্যার। যার কারণে আপনাদের এক সপ্তাহের রিকোয়েস্ট আমরা রাখতে পারিনি। স্যার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে স্যার আমরা যে অ্যাসাইনমেন্টটা করছি ওই অ্যাসাইনমেন্ট স্যার আমরা কি কোনো পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন আকারে কি আপনাদের ইয়ে থেকে স্যার প্রেজেন্টেশন করতে হবে? ওটারও নাকি 5 মার্ক আছে? হ্যাঁ, 5 মার্কস আছে। ছোট্ট একটা প্রেজেন্টেশন নেব, খুব বড় নেব না। জাস্ট আপনারা কিভাবে করলেন, হ্যাঁ, মূল বিষয়টা কি বুঝলেন, হ্যাঁ। আমরা যদি পরীক্ষার আগে পারি তাহলে নেব। স্যার স্লাইডগুলো একটু দেখাইলাম যে আমি এভাবে করছি, একটু স্লাইডে দেখাইলাম। হ্যাঁ, কিভাবে করলেন, হ্যাঁ, ওই জিনিসগুলোই দেখাবেন। জি স্যার। স্যার স্লাইড করে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে এইভাবে দেখাতে হবে না মুখে বললেই হবে? পাওয়ার পয়েন্ট করবেন, একটা পয়েন্ট করলেন, তাই না? এটা তো পাওয়ার পয়েন্টে আমরা স্লাইড করতে তো স্যার সময় লাগবে। এখন পরীক্ষার আগে না পড়লেও পরীক্ষার শেষে নিয়ে নিব। আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে তো আমি ভেজালটার মধ্যে পড়ে আছি স্যার। অ্যাসাইনমেন্ট গুলো তাড়াতাড়ি এমন শেষ সময় দেওয়া হয়েছে। শেষ সময় এবার কিছু কারণ আছে, তো আমরা তো আগের ফরম্যাট চেঞ্জ করেছি, সেটার প্রশাসনিক অনুমোদনের বিষয় ছিল, হ্যাঁ। ওই জন্য সবাই সাধারণত অ্যাসাইনমেন্ট গুলো ওই শেষের দিকেই নিয়ে আসে। স্যার আমরা কি ওই যে পরীক্ষা যেদিন সেদিন কি আমাদের মূল কপিটা দিয়ে দিব অ্যাসাইনমেন্টে? হ্যাঁ, যেই পরীক্ষা যেদিন তো স্যার এখন বেশ সময় লাগবে। আমি স্যার এইভাবে পড়ছি। স্যার আছি স্যার। তাহলে সবাইকে একটু বলে দেন একসঙ্গে জি স্যার বলে দিব স্যার। হ্যাঁ, একটু বলে দেন, কারণ অনেকে যে উনি যেমন ইয়ে করে ফেলছেন, মিসিং হতে পারে। আমাদের কোর্স নাম্বার দেওয়া আছে, কোর্স নাম্বার দেখে আমাদের ওইটা একটু মিলিয়ে নিলে আর ভুলটা হবে না। তো কোর্স 501, 502, 503, 504 রাইট। এইভাবে দেখে নিলে আর ভুলটা হবে না। আর আমাদের পরীক্ষাগুলো তো সকালে। আপনাদের তো সকালে, আমরা অন্ততপক্ষে যারা আছে সকালে এসে পরীক্ষা দিতে পারে। আর কারো যদি থাকার প্রয়োজন হয়, হ্যাঁ, আমি আমাদের যিনি চার্জ, আমার ইনচার্জ